শেষের কবিতা বলছে, পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি। কিন্তু রাজনীতিতে পথ হলো সংঘর্ষের কুরুক্ষেত্র। সেখানে গ্রন্থি বাঁধা হয় রাজনৈতিক বিরোধিতার। এই যেমন আজ নারদকাণ্ডে অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে পথে নামল বামেরা। আবার একই ইস্যুতে অপপ্রচারের অভিযোগ এনে কাল থেকে পথে নামছে তৃণমূলও। এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই এগোচ্ছে সিবিআই তদন্ত। গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, এখনো পর্যন্ত 28 জনের নামের তালিকা তৈরি। তাতে একদিকে যেমন ফুটেজে যাদের ছবি, যাদের নাম দেখা যাচ্ছে তারা রয়েছেন, তেমন অন্যদিকে রয়েছেন ম্যাথু স্যামুয়েলের নামও। আমরা এই খবরে নজর রাখবো, কিন্তু তার আগে দেখব নারদ উত্তাপ ছড়ালো, বলা ভালো নাবলো রাজপথেও। দেখুন, কংগ্রেস বিজেপি আগেই পথে নেমেছিল। এবার নারদ ইস্যুতে তৃণমূলকে নিশানা করে ফের কলকাতায় মিছিল করল বামেরা। উঠল স্টিং অপারেশন কাণ্ডে অভিযুক্তদের গ্রেফতার ও পদত্যাগের দাবি। বুধবার বিকেলে ওয়াই চ্যানেল থেকে শুরু হয় বামেদের মিছিল। মিছিল শেষ হলে শিয়ালদায় সভাও করে তারা। ওই মঞ্চ থেকেই চড়াশুরি শাসক দলকে নিশানা করে সিপিএম নেতৃত্ব। মুখ্যমন্ত্রীকে তদন্তের আওতায় আনতে হবে। সিবিআইকে যদি কাউকে প্রথম জেরা করতে হয়, তাহলে মুখ্যমন্ত্রীকে জেরা দিয়ে শুরু করতে হবে। 22 তারিখ মে মাসের নবান্ন চলো, আর সেই অভিযানকে আমরা বামপন্থী থেকে আরম্ভ করে সমস্ত গণসংগঠন তারা পাশে দাঁড়াবে, তারা অংশগ্রহণ করবে। নারদকাণ্ডকে সামনে রেখে বামেরা যখন প্রশাসনিক সদর অভিযানের প্রস্তুতি নিচ্ছে, তখন বসে নেই তৃণমূলও। বিরোধীদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে শুক্রবার মিছিলের ডাক দিয়েছে তৃণমূলের কলকাতা জেলা কমিটি। মিছিল হবে শিয়ালদা থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত। বৃহস্পতিবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে মহিলা তৃণমূল। অহেতু বিভিন্ন চক্রান্তমূলক চিন্তা ভাবনার ওপর নির্ভর করে তারা একটা অপপ্রচারের জায়গায় নিয়েছে। তো মানুষের পাশে থাকার জন্য, মানুষের সঙ্গে কথা বলার জন্য আগামী 30 তারিখ মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কলেজ স্কোয়ার থেকে একটা মিছিল হবে, এবং কলকাতা জেলা কমিটি যে তৃণমূল কংগ্রেস আছে, আগামী 31 তারিখ বেলা 2টোয় আমরা জমায়েত করছি শিয়ালদা স্টেশনে। এদিনের মিছিল থেকে ফের তৃণমূল বিজেপি আঁতাতের অভিযোগ তুলেছে বাম নেতৃত্ব। তৃণমূল বিজেপি একে অপরের পূরক। বামেদের কর্মসূচি নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। শুরুটা করেছি আমরা মহামিছিল দিয়ে, তাতে সবাই কেঁপে গেছে। রাস্তায় নেমে মুখ রক্ষার চেষ্টা হচ্ছে, ওই পোড়ামুখ এইভাবে রক্ষা করা যাবে না। ডান বাম থেকে গেরুয়া, নারদে সামিল সব পক্ষই। এবিপি আনন্দ। শোনু, আজকে বামেরা রাস্তায় নেমেছে। কাল এবং পরশু পরপর দুদিন তৃণমূল কংগ্রেসও এই অপপ্রচারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। কিন্তু একটা জিনিস আপনাকে মানতে হবে, ওই নারদের বিনায় সুর বাঁধা হয়ে গেছে। বিরোধীরা 2016-তে যেরকম এটাকে মেজর ইস্যু করেছিল, 2018-র গোড়ায় সম্ভবত পঞ্চায়েত নির্বাচন, সেখানেও কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিরোধী হাতিয়ার হতে চলেছে নারদ। বামেরা কেন পথে নেমেছে এটা একটু আগে দিলীপবাবু বললেন, সেটা যে অর্থাৎ এই বিরোধীদের স্পেসটা নিয়ে যে এখন লড়াই চলছে বিজেপি এবং বামেদের মধ্যে, তার জন্য তারা পথে নেমেছে। বামেদের তো আজকে লোকজন হয়েছে, আপনাদের খুশি হওয়ার কথা। লোক হলে ভালো তো, লোক হলে ভালো তো। খুশি হওয়ার কথা যে এই যে মেরুকরণ বিজেপি তৃণমূল, এটা থেকে যত পরিস্থিতিটা অন্য বিরোধী শক্তির উত্থান হবে, তৃণমূলের তো বিরোধী সুবিধাজনক অবস্থান হবে। বিরোধী রাজনীতিটা তো পুরোপুরি বিরোধী দলগুলোর উপরে নির্ভরশীল, তারা কিভাবে সেটা করবে। এখন কেউ দীর্ঘদিন পথে না নেমে হঠাৎ করে পথে নামলে তার কি প্রতিক্রিয়া হয়, সেগুলো কিন্তু বিরোধী দলগুলোর অজানা নয়। বরঞ্চ আমি যে জায়গাগুলোতে শঙ্কিত সেটা হচ্ছে যে, দেখুন, ক্ষমতায় আসার জন্য কিন্তু একটা বিকল্প পথ তৈরির প্রক্রিয়া চলছে গোটা ভারতবর্ষ জুড়ে। ভারতবর্ষের রাজনীতি যে দ্রুত হারে বদলাচ্ছে, ইউপি ইলেকশন পরবর্তী যে পদ্ধতি, তাতে কিন্তু দেখবেন একটা নতুনভাবে কেন্দ্রীয় সরকারে যারা আছে সেই মুহূর্তে নতুন করে একটা নতুন ভারত নির্মাণ, এবং সেই নির্মাণকে কেন্দ্র করে আঞ্চলিক দলগুলো যেগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে, বিশেষত বাংলায় তৃণমূল কংগ্রেস যেভাবে দাপটের সঙ্গে 2014 এবং 2016-তে বিজেপির আগ্রাসনটাকে আটকেছে, তার বিরুদ্ধে কিন্তু একটা প্রক্রিয়া সামগ্রিকভাবে চলছে। এবং গোটা কেন্দ্রীয় সংস্থাগুলো সঙ্গে আমি দেখেছি, আপনারা আলোচনাও করেছেন আধার নিয়ে যে ঘটনাগুলো ঘটেছিল, যে আধারের মতো একটা বায়োমেট্রিক সিস্টেম চাপিয়ে দিয়ে সেটা তো রাজ্যকে একটা বিপাকে ফেলার চেষ্টা। মূল যে জায়গাটা সেটা হচ্ছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন, সেটাই কিন্তু বিরোধী দলগুলোর ক্ষেত্রে একটা বড় সমস্যা হয়ে যাচ্ছে, যে আলটিমেটলি দিনের শেষে কিন্তু মানুষের কাছে পৌঁছে যাওয়াটা। আপনি 3.5 মিনিট বললেন সুমন বাবু, মূলত বিজেপির দিকে আক্রমণের লক্ষ্য না, আমি তো পরিষ্কার বললাম যে বামেরা এখন একটা কম্পিটিশনের মধ্যে রয়েছে। এখন সেকেন্ড হবে কে থার্ড হবে, সেই পরিস্থিতিটা তো সেটা আলটিমেটলি প্রকাশিত হবে। এবং এটাও ঘটনা যে, দেখুন, বামেরা যে ভিড়টা, তারা যে মানে ভিড়টা আজকে দেখা গেছে, সেই ভিড়টাও কতটা
আগামী দিনে তারা ভোটে ট্রান্সফার ফাইন করতে ফাইন পারবে? আমি এই সেটাও বার্তাটা একটা থেকে আসবো। গুরুত্বপূর্ণ পার্থবাবুর প্রশ্ন। কাছে এক হচ্ছে, কিন্তু ভিড়টা দেখা গেছে, সুমন বাবুরাও ভিড় দেখেছেন, কোনো সন্দেহ নেই মহামিছিলে ভিড় হয়েছে, কিন্তু ভিড়কে সঠিকভাবেই যদি ভোটে রূপান্তরিত করতে হয় তার জন্য সংগঠন লাগে। সেই সংগঠন তো ক্ষয়িষ্ণু। 2016 পরে যে উপনির্বাচনগুলো হয়েছে তাতেও প্রায় জামানত জব্দের অবস্থা। না দেখুন, আমি আপনাকে বলছি যে যেটা স্বীকার সবাই করছেন যে ভিড় হয়েছে এবং সেই ভিড় দেখে উল্লসিত অনেকেই, কিন্তু আমি বলছি যে আসলে এই ভিড়টা সেটা হচ্ছে একটা আন্দোলনের তো রূপ, এবং সংগঠন যখন তৈরি হয় সংগঠন কিন্তু আন্দোলনের উপর দাঁড়িয়েই তৈরি হয়। ফলে আজকের যে ভিড় আপনি দেখলেন সেই ভিড় কিন্তু আস্তে আস্তে ট্রান্সলেটেড হবে সংগঠনের ক্ষেত্র, সংগঠনকেও অক্সিজেন যোগায়। অবশ্যই অবশ্যই, এবং আসলে এইভাবেই বেড়ে ওঠে একটা সংগঠন, সংগঠনের সাথে আন্দোলন, আন্দোলনের সাথে সংগঠন। আমি এই কারণের জন্য বলছি এটা আরও ইম্পর্টেন্ট এরকম একটা যুব সন্ধিক্ষণে দাঁড়িয়ে, এই যে পথে মানুষ কেন নামছেন। আপনি যদি বলেন যে পশ্চিমবঙ্গের উপার্জনকারী 1/3 মানুষ তারা পথে বসেছেন শুধুমাত্র এই চিটফাট কেলেঙ্কারিতেই, তাহলে এরকম একটা জায়গায়। কিন্তু আমি বলছি এই প্রশ্ন তো প্রত্যেকটা নির্বাচনের আগে আপনারা তোলেন, হ্যাঁ, কিন্তু না, জনসমর্থনের ঢেউটা তাহলে আপনাদের তো দিকে আসে তাহলে না। তো লালু প্রসাদ যাদবের সেই বিখ্যাত উদাহরণ দেখা যায়, বা কল্পনাথ রায় জেলে বসে পর ইলেকশন জিতে গেছেন, কিন্তু তার দ্বারা তাদের বিরুদ্ধে তোলা চুরির অভিযোগ হোক, দুর্নীতির অভিযোগ হোক, কোনোটাই হচ্ছে সেগুলো লঘু হয়ে যায়নি, সেগুলো আজও রেলিভেন্ট আছে। ফলে না, আমি মানুষের প্রতিক্রিয়ার কথা বলছি। মানুষের প্রতিক্রিয়া তো এটাই দেখতে আপনি এটা পাচ্ছেন। বলতে পারেন যে 2002 এর গুজরাট দাঙ্গার পর তিনবার নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী হিসেবে গুজরাটে ক্ষমতায় হ্যাঁ, এসেছেন। অনেকেই হয়েছেন, কিন্তু আবার এটাও ঠিক যে এ রাজ্যেও তো হচ্ছে 34 বছর বামেরা সরকারে ছিলেন, এবং তারা তো এমনি ছিলেন না হাওয়ার উপর দাঁড়িয়ে, ফলে একটা সংগঠন, একটা আন্দোলন সবটা মিলিয়েছিলেন। ফলে আজকে আমি বলিনি একটু বলেনি, কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ থাকছেন কেন? পশ্চিমবঙ্গের বাইরেও তো, পশ্চিমঙ্গের বাইরে রাইট। গত যে ইউপিতে যে 5টা ইলেকশন, 5টা রাজ্যে ইলেকশন হলো, তাতে বামেদের যে ভোটটা সেটা 0.02%, কিন্তু কেরলে সর্বভারতীয় পরিপ্রেক্ষিতে বামেদের পরিত্যাগ করার একটা প্রবণতা চলছে। কেরলে তৃণমূল কংগ্রেসের ভোট তো দশমিকের তলায় গেছে। তৃণমূল আমি আপনাকে এটা বলছি, 1998 সালে তৈরি দল, ইম্পর্টেন্ট ইস্যু যেটা আপনাদের ইম্পর্টেন্ট ইস্যু যে আজকের যেটা হচ্ছে যে এই যে খানিকটা গড়পেটা নিয়ে মানুষ কেন রাস্তায় নামছে, যে এই বিচার হবে কিনা। আপনি দেখুন যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বলছেন 30 দিনের মধ্যে সিবিআই কে একটা রিপোর্ট জমা দিতে। আপনি উল্টো দিকে 300 দিন কেটে গেল যে পার্লামেন্টের এথিক্স কমিটি তারা বসে উঠতে পারলো না যে এই প্রশ্নে কি অবস্থান আমরা নেব। এই বোঝাপড়াটা দ্রুত একবার দেখাবো যে আগামী কাল থেকে তৃণমূল কংগ্রেসও কর্মসূচি নিয়েছে, বলা ভালো পাল্টা কর্মসূচি নিয়েছে অপপ্রচারের জবাব দেওয়ার আগামীকাল এবং পরশু, তাই নিয়ে কটাক্ষ করেছে রাজ্য বিজেপি। সক্রিয় সিপিআই, তৎপর রাজনীতিকরাও। চৈত্রের কাঠফাটা গরমের মধ্যেই নারদ ইস্যুতে আরও ঊর্ধ্বমুখী রাজ্য রাজনীতির পারদ। যেদিন বামেরা রাস্তায় নেমে সুর চড়ালো, সেদিনই সাংবাদিক বৈঠকে আক্রমণাত্মক মেজাজে দেখা গেল রাজ্য বিজেপি নেতৃত্বকে। তাদের নিশানায় নারদ ইস্যুতে নেওয়া তৃণমূলের জোড়া কর্মসূচি। অনেক সময় যখন পকেটমারি হয়ে যায় রাস্তায় লোকে হো হল্লা করে, পকেট মারও বাঁচার জন্য হো হল্লার মধ্যে জুড়ে যায়, যাতে লোক কনফিউজ হয়ে যায়। পরিস্থিতিটা সেরকমই দাঁড়িয়েছে। সিবিআইয়ের কোর্ট বিচার করছে, আমাদের পুরো বিশ্বাস আছে, আর ঠিক সময় সব কিছুর ন্যায় সবাই পাবে। জবাব দিচ্ছে শাসক শিবিরও। বিরোধীদের আক্রমণের পাল্টা দিতে গিয়ে ষড়যন্ত্রের অভিযোগকে হাতিয়ার করছে তারা। বিভ্রান্তিকর বিভিন্ন জায়গায় অসত্য এবং মানুষকে বিভ্রান্তিকর চক্রান্তমূলক একটা চিন্তাধারায় তৃণমূল কংগ্রেসের ওপর আক্রমণ সানিয়ে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পরিকল্পনাকে আটকে রাখা যাবে না। উত্তরপ্রদেশ জয়ের পর বিজেপির টার্গেট এখন বাংলা। এবিপি আনন্দে এসে সেই বিজেপির দিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। Let them target Bengal, we will target India, okay? And এটা আমাদের চ্যালেঞ্জ। এ নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। स्वागत है उनका, यदि वो चुनौती दे रही हो भारतीय जनता पार्टी को देश भर में, तो स्वागत है। मैं तुमसे यही कहूँगा पहले बंगाल को संभाल लें, उसके बाद देश की चिंता करें। গত বছরের 14ই মার্চ প্রথম নারদ নিউজের স্টিং অপারেশনের ফুটেজ প্রকাশ্যে আসে, যা সেই সময় রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিল। মাঝে কিছুটা থিতিয়ে গেলেও হাইকোর্ট সিবিআইকে তদন্তভার দেওয়ায় এবং সুপ্রিম কোর্ট সেই নির্দেশ বহাল রাখায় ফের রাজ্য রাজনীতির শিরোনামে নারদ ইস্যু। দীপক ঘোষ ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। শান্তনবাবু, দিলীপ ঘোষকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নোটিশ পাঠিয়েছেন, সংবাদ মাধ্যমে বললেন যে তিনি শুনেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক আছে কেডি সিংহের। আমি চাই একজন পাবলিক ফিগার দিলীপবাবু, বিজেপির রাজ্য সভাপতি, নাকি শুনেছি, এর থেকে একটু দায়িত্বশীল মন্তব্য করা উচিত নয় কি? অভিষেক বাবু শুনলাম মানহানির মামলা বোধহয় এরকম কিছু ডিফামেশন কেস, তার নোটিশ মানে মান সংক্রান্ত হুমকি। বিষয়, হ্যাঁ, তোয়ালে দিয়ে ঢেকে টাকা নিতে গেলে মান যায় না।
হাত ছোঁয়া অবস্থায় টাকাটা এখানে রেখে দাও সেটা বললে মান যায় না, কে কার খুড়শ্বশুর আর কে কার জামাই সেটা বললে মান যায়। এরকম মান তো আমি কখনো দেখিনি। আর সত্যিকারের জামাই না পাতানো জামাই না খুড়শ্বশুরকে কাছে তো কোর্টে প্রমাণ হবে। মামলা যখন করবেন তখন তার জবাব কোর্টে দিলীপবাবু দেবেন, যদি মামলা করে থাকেন। কিন্তু আমাদের যেটা পার্থবাবু বললেন দুর্নীতি নিয়ে, বামেদের কি আর মুখ আছে দুর্নীতি নিয়ে কিছু বলার? যাদের নাম বললেন কল্পনাথ রায়, তার কংগ্রেসের সঙ্গে জোট করে, লালু প্রসাদ যাদবের দলের সঙ্গে বামেরা জোট করে, যেখানে যেখানে পারে বঙ্গারুলক্ষণকে দল থেকে বিতরণ করা হয়েছিল। আপনারা সমস্ত চোরদের নিয়ে মহাজোট তৈরি করার প্রক্রিয়া করছেন। সীতারাম ইয়েচুরি আগে বলুন যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তিনি যে মহাজোটের ডাক দিয়েছেন তাতে মমতা ব্যানার্জি থাকবেন কি থাকবেন না, এটা আগে সীতারাম ইয়েচুরিকে কনফার্ম করতে দিন। আমরা তো পরিষ্কার বলছি, না সিপিএম আমাদের সঙ্গে জোট করবে না তৃণমূলের সঙ্গে কোনো জোট হবে। সিপিএম বা বামপন্থীদের সমস্যা হচ্ছে কেরালা ইউনিট এক বলে, রাজ্য পশ্চিমবঙ্গ ইউনিট এক বলে, কেন্দ্রীয় নেতৃত্ব আলাদা কথা বলে। আপনাদেরও তো কেন্দ্রীয় নেতৃত্ব বলেন, রাজ্য নেতৃত্ব আরেক কথা বলেন। কেন্দ্রীয় নেতৃত্ব পরিষ্কার বলেছে যে যারা তোয়ালে নিয়ে টাকা নিয়েছে তাদের বিরুদ্ধে সিবিআই যা করার করবে। আমরাও তাই বলছি, আলাদা করে তো কিছু বলছি না। বিজেপি তো কাউকে গ্রেফতার করে, সিবিআই করবে। তারা কি বলছে? পাঠাও কেরলে কিন্তু মানে বামফ্রন্টরা ক্ষমতায় মন্ত্রিসভার দুজন মন্ত্রী দুর্নীতির অভিযোগে পদত্যাগ করতে হলো। না আমি তো বলছি এটাই তো একটা দেখার মতো বিষয় যে যদি দুর্নীতির অভিযুক্ত হয়েছেন, সাব্যস্ত হননি, তার অবস্থায় স্টেপ ডাউন করছেন। আর এ রাজ্যে ঝুড়ি মন্ত্রী সাংসদ তারা অভিযুক্ত হয়েছেন সিরিয়াসেতে এবং প্রাইমা ফেসি অবধি প্রমাণ পাওয়া যাচ্ছে, অথচ তারা স্টেপ ডাউন করছেন না। অথচ এই দলই যদি বলেন সবচেয়ে বড় বিজ্ঞাপন দেয় সততার রাজনীতির, সবচেয়ে বড় নৈতিকতার রাজনীতির বিজ্ঞাপন দেয়। ফলে উচিত, আমি বললাম এই প্রশ্নে তারা যদি দায়মুক্ত হন, না তারা যদি দায়মুক্ত হন, বামেদের মিছিল এটা অন্যতম দাবি ছিল যে পদত্যাগ করতে হবে। এই প্রচারটা তো 2013 থেকে চলছে, 4 বছর হয়ে গেল, চলবে। আপনারা তো মানুষের কাছে এটাকে বিশ্বাসযোগ্য করে নিয়ে যেতে পারেন নাকি দুর্নীতির পক্ষে না বিরুদ্ধে? আমরা তো দুর্নীতির বিরুদ্ধে। তাহলে কাল মিছিল হচ্ছে কেন? সিপিআইএম এর মতো দল যদি দুর্নীতির কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, দুর্ভাগ্যজনক। যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলার চিঠি দিলেন দিলীপ ঘোষকে, মামলার হুমকি বলা যায়। নারদ ইস্যুতে এখন টকবক করে ফুটছে বঙ্গ রাজনীতির জল। রাজনৈতিক কর্মসূচির মধ্যেই চলছে আক্রমণ প্রতি আক্রমণের পালা। তার মধ্যেই আইনি লড়াইয়ের পথে হাঁটলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে কেডি সিংহর আত্মীয়তার অভিযোগ তোলায় মঙ্গলবার বিজেপি রাজ্য সভাপতিকে আইনি নোটিশ পাঠালেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। বিষয়টি যে তিনি মোটেও হালকাভাবে নেননি তা স্পষ্ট করে দিয়েছেন অভিষেক। নোটিশে জানিয়েছেন দিলীপ ঘোষ যদি 72 ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা না চান তাহলে তাঁর বিরুদ্ধে মামলা করা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেডি সিংয়ের কোনো সম্পর্ক নেই। ওই মিথ্যে কথা এফেক্টে যে ডিফেমেশন হয়েছে সেটার জন্য ওনাকে নোটিশ পাঠিয়েছি যে উনি ক্ষমা চাইবেন উইদিন 72 আওয়ার্স। আইনি নোটিশের প্রেক্ষিতে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। নোটিশ আমার কাছে এখনো আসেনি, যদি নোটিশ পাঠিয়ে থাকেন নোটিশ আসার পরে সেই নিয়ে চিন্তা ভাবনা করব। যেটা চর্চা হচ্ছে সমাজে, তিনি নাকি খুড়শ্বশুর, তার সঙ্গে ছবি বেরিয়েছে, তার পারিবারিক সম্পর্কের গল্প চলছে। আমি সেই জন্য বলছি আমরা শুনছি এই ধরনের একটা ব্যাপার। টিএমসি বিজেপিকে ঠেকাবার জন্য যা রাস্তা ছিল সব চেষ্টা করে ফেল মেরে গেছে। এখন আইন কানুন আর পুলিশ দিয়ে আটকাবার চেষ্টা হচ্ছে, এভাবে বিজেপিকে আটকানো যায় না। সোমবার ঠিক কি বলেছিলেন দিলীপ ঘোষ যার জন্য তাকে আইনি নোটিশ পেতে হলো? কেডি সিংয়ের সঙ্গে বিজেপির দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই, বরঞ্চ ওনাদের পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক। আমি শুনেছি অভিষেকের খুড়শ্বশুর উনি। একজনের আইনি নোটিশ তো অন্যজনের অনুর অবস্থান। কেউ যে কাউকে 1 ইঞ্চিও জমি ছাড়বে না তা কার্যত স্পষ্ট। অনেকেই বলছেন নারদ ইস্যুতে 2 শিবিরের কুশীলবদেরও নারদ চলছে। দীপক ঘোষ ও সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। বিশান্তবাবু আপনার কাছে আসবো। কাঁথির উপনির্বাচন এসে গেল 9 এপ্রিল। তো এখানেও আপনি দেখুন যে এর আগে বহু নির্বাচনে ব্যবহৃত হয়েছে, কিন্তু সেই নারদ ইস্যু এবার আপনার কি মনে হয় যে আরেকবার প্রমাণ হবে যে সেই নারদ অস্ত্রে মরচে পড়ে গেছে, নাকি এখনো তাতে বিরোধীরা শান দিতে পারে, শান দেওয়া সম্ভব, কোনো ইম্প্যাক্ট হতে পারে রাজ্য রাজনীতিতে? এই ইস্যু হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে দুটো কোর্টের রায়। 2013-তে সারদা ইস্যু এসেছিল, কোনো প্রভাব পড়েনি। 14 লোকসভাতেও সেইভাবে পড়েনি, 15 পুরসভা নির্বাচনেও পড়েনি, 16 বিধানসভা নির্বাচনেও পড়েনি। কেন পড়েনি? তার একটা কারণটা হলো
যে সার্ভিসটা মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পেরেছে, খাদ্যসাথী বলুন, আপনি কন্যাশ্রী বলুন, রাস্তাঘাট বলুন, 100 দিনের কাজ বলুন, এই স্বনির্ভর গোষ্ঠী বলুন, এই কাজগুলোর মধ্য দিয়ে প্যাট্রন ক্লায়েন্ট রিলেশন তৈরি করতে পেরেছেন। অর্থাৎ আমি একটা ভোটার আমের তৈরি করতে পেরেছি, আমার ভোটার। যতদিন পর্যন্ত সিপিএম বা বামেরা ওই ধরনের প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপটাকে স্ট্রং রাখতে পেরেছিল, ততদিন বামেদের কিন্তু আঁচড় কেউ দিতে পারেনি। যখন ওটা ক্ষয়িষ্ণু হতে শুরু করলো, তখনই কিন্তু বামেদের অন্য ইস্যুগুলোর সঙ্গে আসাতে কিন্তু তাদের দুর্বলতা তৈরি হলো। মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ পর্যন্ত সার্ভিসটা ডেলিভারি মানুষকে দিতে পারছেন, মানুষ কিন্তু বেসিক সার্ভিসের উপর নির্ভর অনেকটাই করছে। কাঁথির ক্ষেত্রে আপনার কি মনে হয় সেফোলজিস্ট হিসেবে যে দ্বিতীয় স্থানে কারা থাকবে? দেখুন, সম্ভাবনা কিন্তু বিজেপিকে আমি রাখছি। কেন? দুটো কারণে আমার কাছে মনে হয়েছে। একটা হলো জিওগ্রাফিক্যাল প্রক্সিমিটি। অমর্ত্য সেন টাইম ম্যাগাজিনে বলেছিলেন যে টাইম অ্যান্ড স্পেস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন পলিটিক্স অলসো। কেন? খুব নিকটবর্তী, মানে আপনি যদি নির্বাচনটা দেখেন তাহলে নন্দীগ্রামে কিন্তু বিজেপি সেকেন্ড পেয়েছিল, মানে ওই জেলাতে খুব কাছাকাছি রেজাল্ট কিন্তু সেকেন্ড পজিশন বিজেপি পেয়েছে। এবং সম্প্রতি যদি রাজনীতির গতি প্রকৃতি দেখেন, তাহলে গ্রামগঞ্জে একটু অপোজিশনের উপস্থিতি যদি আমি দেখি, তাহলে বিজেপির উপস্থিতিটা দেখা যাচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের বক্তব্যের মধ্যে দিয়েও সেটা ফুটে উঠছে। কোথাও যেন একটা তৃণমূল কংগ্রেস বিজেপিকে একটা সমীহ করতে চাইছে। ইলেকশনে, পোর্ট এন্ড ডক ইলেকশনে তো বামেরা বিপুল ভোটে জয়ী হয়েছে। অর্গানাইজ শ্রমিক। এবং আপনি লোকসভা নির্বাচনে, আপনি বলছেন লোকসভা নির্বাচনেও বামেদের অন্যতম ভালো ফল যদি হয়ে থাকে, আপনি শতাংশ নিরিখে আপনি সেটাও দেখুন। এটা মেদিনীপুর জেলা, এটা যুক্তিতর্কের ব্যাপার। একটা হলো আপনি দেখবেন সমবায় নির্বাচনে এখনো বামেরা জিতছে। সমবায় নির্বাচনগুলো কেন জিতছে? কারণ যারা ওখানকার ক্লায়েন্ট তারা বেসিক্যালি বহুদিন আগের থেকেই বামপন্থী কর্মী সমর্থক নেতা, ফলে ওই নতুন করে তো আর কোনো নতুন কেউ যুক্ত হয়নি। ফলে পুরনো ওই ভোটারদের দিয়ে যে তালিকা তৈরি হয় তার মধ্য দিয়ে যখন সমবায় নির্বাচনগুলো হচ্ছে, বামেরাই জিতছে। কিন্তু আমি অন্য যে কথাটা বলতে চাইছি, আমি আসবো বিশ্বনাথ বাবু, দ্রুত আমি দেখাবো যে এই এতক্ষণ যে নারদ তদন্ত নিয়ে এত কথা হচ্ছে, সিবিআই তদন্তের গতি প্রকৃতি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে দেখুন। ফুটেজে চোখ কান কথোপকথনে নারদকাণ্ডে সুপ্রিম কোর্টের কাছ থেকে 1 মাস সময় পেয়ে তৎপর হয়েছে সিবিআই। স্টিং ফুটেজের রহস্য উদ্ঘাটনে গোয়েন্দাদের নজরে স্পেশাল 28। সিবিআই সূত্রে দাবি, প্রাথমিকভাবে তদন্ত করে এখনো পর্যন্ত 28 জনের নামের তালিকা তৈরি করেছেন তদন্তকারীরা। এদের মধ্যে 15 জনকেই নারদের স্টিং ফুটেজে দেখা গিয়েছে। সিবিআই সূত্রে আরও দাবি, যে 28 জনের নামের তালিকা তৈরি করা হয়েছে তাদের 3টি ভাগে ভাগ করা হয়েছে। ফুটেজে যাদের টাকা নিতে দেখা গিয়েছে তাদের রাখা হয়েছে প্রথম ক্যাটাগরিতে। দ্বিতীয় ক্যাটাগরিতে রয়েছেন ম্যাথিউ স্যামুয়েল ও তার সহযোগীরা। অর্থাৎ স্টিংয়ের পরিকল্পনা যাদের মাথা থেকে বেরিয়েছিল, যারা এর জন্য টাকা ঢেলেছিলেন, তারা সবাই থাকছেন এই তালিকায়। এই বিভাগে রাখা হয়েছে নারদ নিউজের সিইও তথা সম্পাদকের গাড়ির চালককেও। সিবিআই সূত্র দাবি, তৃতীয় ক্যাটাগরিতে তাদেরই নাম রয়েছে যারা ম্যাথিউকে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সাহায্য করেছেন। স্টিং অপারেশন করতে এসে ম্যাথিউ যে হোটেলে উঠেছিলেন সেখানকার কর্মীদেরও নাম রয়েছে এই ক্যাটাগরিতে। কলকাতা হাইকোর্টে পেশ করা হলফনামায় ম্যাথিউ স্যামুয়েল দাবি করেছেন, টাইগার নামে এক ব্যক্তি প্রথমে তাকে তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদের কাছে নিয়ে গিয়েছিলেন। গোয়েন্দা সূত্রে দাবি, এই টাইগারের নামও রয়েছে তৃতীয় ক্যাটাগরিতে। সিবিআই মনে করছে এই গোটা ঘটনার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে এই টাইগার, তাই তাকে হন্যে হয়ে খুঁজছেন সিবিআই এর গোয়েন্দারা। তাকে খোঁজার জন্য নিজের সোর্সকেও কাজে লাগাচ্ছেন তারা। সিবিআই সূত্রে দাবি, আপাতত 28 জনের নামের তালিকা তৈরি হলেও আগামী দিনে এই তালিকা আরও লম্বা হতে পারে। যদিও গোয়েন্দারা চাইছেন সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমার পূর্ণ সদ্ব্যবহার করতে, আটঘাট বেঁধে এগোতে। তদন্ত নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে তা নিশ্চিত করতে দিল্লির সদর দপ্তরের আইন শাখার সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন নারদকাণ্ডের তদন্তকারীরা। যদিও সূত্রের খবর, নারদের স্টিং ফুটেজের 26টি ফাইল এখনো খুলতে পারেনি সিবিআই। এ ব্যাপারে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা শুরু করেছেন গোয়েন্দারা। ম্যাথুর বাড়ি থেকে স্টিং সংক্রান্ত যেসব জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলি নিয়েও বিশেষজ্ঞদের মতামত নিচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। সোনবাবু, 28 জনের তালিকা তৈরি হয়ে গেছে। বামেদের আজকে এই বড় মিছিলটা আদতে কোনো রাজনৈতিক তাৎপর্য বহন করে? অতীতে এরকম কয়েকটা লাস্ট 4 বছর কয়েকটা বড় মিছিল বামেরা করেছে, কিন্তু যতদিন পর্যন্ত আপনি এই কেন্দ্রীয় মিছিল করতে বামেদের সমর্থ আছে, কারণ বিরাট মানে তাদের এখনো যে ধরনের মানে তার যে মেম্বারশিপ আছে
তাতে কেন্দ্রীয় মিছিল করতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি এই মিছিলটাকে মানুষের পাড়ায় না নিয়ে যেতে পারেন, বাড়িতে না নিয়ে যেতে পারবেন। তদন্ত প্রক্রিয়া সম্পর্কে আমার যেটা মনে হচ্ছে ম্যাথুর জন্মস্থান পর্যন্ত বোধহয় চলে যাবে আর কিছুদিনের মধ্যেই। আর যারা খুরশ্বশুরা সিবিআই এর উপর নির্ভর করে বাংলায় ক্ষমতায় আসতে চাইছে তাদের থেকে কিন্তু সাবধান থাকা দরকার। বরঞ্চ আমার মনে হয় আমি যেটা বলছি, শুনুন অনেক বেশি সিরিয়াস ম্যাটার এটা, যে আঞ্চলিক দলগুলো আগামী দিনে আঞ্চলিক দলগুলোর অস্তিত্ব থাকবে কিনা, এবং ওই যে স্পেশাল 28 কথা বলছেন না, এই স্পেশাল আপত্তি এখনো তৃণমূল দল থেকে তাড়াচ্ছে না কেন, এখনো সাসপেন্ড করছে না কেন, এখনো বার করে দিচ্ছে না কেন, আমি এটাই বুঝতে পারছি না। তোমাদের দলে যারা হেড স্পিচ দেয় তারা মুখ্যমন্ত্রী হয়, যারা হেড স্পিচ দেয় তারা মুখ্যমন্ত্রী হয়। আদি যোগী করে হয়, কেডি সিং তো তৃণমূলের সাংসদ না, আজকের দিনে কেডি সিং তৃণমূলের সাংসদ করেছে, যে হেড স্পিচ কেডি সিং তৃণমূলের সাংসদ কি নয়, এমন তো জীবনে দেখিনি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে একটা প্রবাদ খুব ভালো কাজ করে, না না কাজ পুরো কাজ যখন তখন কাজই ভারতটাকে হিন্দু ভারত হতে যাচ্ছে, আগামী ভারত কি হতে যাচ্ছে, কেডিসি এখনো তৃণমূলের সাংসদ, একটা কবির সুমন একই ব্যবহার হয়েছিল। না না খুব বিজেপির সঙ্গে কোনো দল থেকে বার করে দিতাম, অত্যন্ত দল থেকে বার করে সেই হিম্মত নেই কেন, আজকে বিজেপি এই যারা নৈতিকতার এত কথা বলে, যোগী আদিত্যনাথের মতো যোগী আদিত্য তাকে তুলে এনে সবার মানুষের নির্বাচিত সাংসদ, যে উন্নয়নের কথা নরেন্দ্র মোদী বলেছিলেন, সেই উন্নয়নের রাস্তা এই মুহূর্তে মানুষ বিজেপিকে তারা কিন্তু রাজনৈতিক তরজার মাঝে একের পর এক টানাপোড়েনের ছবি আপনাদের সঙ্গে আমরা তুলে ধরলাম, প্রতিদিনই তুলে ধরি, কিন্তু একটি বস্তু আছে, ভারতে বোধহয় একটি বস্তু আছে যা ভারতের সংসদে সাংসদদের, যিনি যে দল থেকেই আসুন না কেন, এক করলেন। সব খেলার সেরা বাঙালির সেই ফুটবল। অদ্ভুত এক ছবি উঠে এলো আজকে ভারতবর্ষের সংসদে, দেখুন। সংসদে ওরা থাকেন সম্মুখ সমরে, ওই হট্টগোল থেকে বাদানুবাদ, এমনকি পরস্পরের দিকে তেড়ে যাওয়া, যুদ্ধমদেহী মেজাজে বাদ যায় না কিছুই, সেই তাদেরই এক করে দিল ফুটবল, যেখানে রাজনীতির ঠাঁই হলো গ্যালারিতে। 6 থেকে 28 অক্টোবর ভারতে প্রথমবার বসছে যুব বিশ্বকাপের আসর। ফুটবল জ্বরে আক্রান্ত গোটা দেশ। তার আগে ক্রীড়া মন্ত্রক ও এআইএফএফ এর বিশেষ উদ্যোগ। বুধবার অধিবেশন শুরুর আগে সংসদ চত্বরে ফুটবলের আয়োজন। রীতিমতো জোরালো শট মেরে খেলার সূচনা করলেন লোকসভার অধ্যক্ষ। মাঠে নামেন বিজেপির রূপা গঙ্গোপাধ্যায় থেকে তৃণমূলের শতাব্দী রায়, সবাই। রাজনীতির মতো এখানে সবাই চেষ্টা করলেন লক্ষ্যভেদের। কদিন আগে পথ দুর্ঘটনায় যিনি আহত হয়েছিলেন, বল দখলের লড়াইয়ে সেই অর্পিতা ঘোষও কম যাননি। স্পিকারের হাত থেকে ফুটবল নিয়েছেন সাংসদ এবং ফুটবলের একজন স্টার প্রসূন ব্যানার্জিও। দেখতে পাচ্ছেন কিভাবে ফুটবল কিন্তু এখনো তার সঙ্গে ওইভাবে রয়েছে যেভাবে আমরা আগে তাকে দেখতাম মাঠে। কিক থেকে ড্রিবলিং সবেরই সাক্ষী হলো সংসদ চত্বর। একসময় ফুটবল মাঠ দাপানোর পর সংসদে গিয়েও যে বলের ওপর কন্ট্রোল একই রয়েছে তা বোঝালেন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। পার্লামেন্টের ভেতর ফুটবল আমি দেখে এত গর্বিত বোধ করছি। আগে শুনতাম ক্রিকেট হয়, আগে এই হয়, ফুটবল হয় না। তো আমার মনে হয় ভীষণ আনন্দের দিন আজকে, খুব গর্ববোধ করছি, আনন্দ হচ্ছে, মনে হচ্ছে বাচ্চা হয়ে গেছি, যদি জার্সি পরে আবার খেলতে ইচ্ছা করছে। স্বামী বিবেকানন্দ ফুটবলের কথা বলে গেছেন, তো অবভিয়াসলি এটা একটা ভালো পজিটিভ উদ্যোগ, স্বাগত জানায়। এবং যেহেতু আমাদের বাংলাতে আমাদের কথাই আছে যে বাঙালির সেরা খেলা হচ্ছে ফুটবল, তো অবভিয়াসলি সেই স্পিরিটকে পার্লামেন্ট অব দিয়ে দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। এই ফুটবলের আসরে আগাগোড়া হাজির ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী, সঙ্গী হন ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল্ল পটেলও। সাংসদদের ফুটবল আসরে এসেছিলেন বাইচুং ভুটিয়াও। एमपीज लोग को फुटबॉल दिया गया है ताकि अपना कॉन्स्टिट्यूएंसी में जाके फुटबॉल को प्रमोट करें। और अंडर 17 वर्ल्ड कप हम लोग का अक्टूबर में हो रहा है, तो इसको प्रमोट करना बहुत इम्पोर्टेंट है। মিশন 11 মিলিয়নে বিভিন্ন রাজ্যে মোট 1 কোটি 10 লক্ষ ফুটবল দেবে ক্রীড়া মন্ত্রক। এদিন একটি করে ফুটবল দেওয়া হয় সাংসদদেরও, তবে কম পড়ে যাওয়ায় অনেকেই তা পাননি। তাদের বাড়িতে ফুটবল পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। ফুটবল ম্যানিয়া ছিল সংসদের মধ্যেও। লোকসভার 0 ওভারে সিপিএম সাংসদ মোহাম্মদ সেলিম বলেন, সাংসদ তহবিলের টাকায় যাতে অনূর্ধ্ব 17 ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা যায় তার অনুমতি দেওয়া হোক, বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন অধ্যক্ষ। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। রজনীকান্ত সেনের কবিতায় সেই ছোট্ট বাবুই পাখিটার মতোই নিজের একটা বাসা, আর সম্ভব হলে একটা 4 চাকার বিলাসিতা।
বেশিরভাগ মধ্যবিত্তের স্বপ্নই কিন্তু এই চৌহদ্দিতে ঘুরপাক খায়। কিন্তু সেখানেও এবার বাড়তির চোখ রাঙানি। 1 জুলাই থেকে পণ্য পরিষেবা কর বা জিএসটি চালু হলে নির্মীয়মান ফ্ল্যাটের ইএমআইও বাড়তে পারে। ফলে সম্ভাব্য ক্রেতার বাজেটের একেবারে ওলটপালট অবস্থা। তবে মধ্যবিত্তের মাথা ব্যথা শুধু জিএসটিতে আবদ্ধ নয়, আরও বাড়ছে গাড়ির বিমাও। 1000 সিসির বেশি ক্ষমতা সম্পন্ন ইঞ্জিনের গাড়ির বিমার বার্ষিক প্রিমিয়াম 1 এপ্রিল থেকে বাড়তে চলেছে 1-2% নয়, একেবারে 41%। জিএসটি চালু হলে কতটা সুবিধে কিংবা অসুবিধে পড়বেন সাধারণ মানুষ, আজ আমরা তাই নিয়েই আলোচনা করব। তবে শুরুতেই আপনাদের দেখাবো মধ্যবিত্তের ফ্ল্যাটের স্বপ্নে জিএসটি কাটা। দেখুন, মধ্যবিত্তের বাড়ির স্বপ্নে জিএসটি কাটা। আপনি কি ফ্ল্যাট কেনার কথা ভাবছেন? কত ইএমআই দিতে পারবেন সেই হিসেব কষেও ফেলেছেন? হিসেব শিগগিরই ওলটপালট হতে চলেছে, কারণ 1 জুলাই থেকে পণ্য পরিষেবা কর বা জিএসটি চালু হলে নির্মীয়মান ফ্ল্যাটের ইএমআইও বাড়তে চলেছে। এই আশঙ্কায় মধ্যবিত্তদের মাথায় হাত, কারণ ভাড়ার ছোট্ট ঘর ছেড়ে নিজস্ব মাথা গোঁজার জায়গার স্বপ্ন কে না দেখে। रात में और दोपहर में आबोदाना ढूंढता है, आशियाना ढूंढता है। কিন্তু সেই ফ্ল্যাটের জন্য পয়সা জমাতে জমাতেই মাথার চুল উঠে যাওয়ার জোগাড় হয়। আর এখন যদি নির্মীয়মান ফ্ল্যাটের ক্ষেত্রে ইএমআইও বেড়ে যায়, তাহলে তো সব হিসেব ওলটপালট হয়ে যাওয়ার জোগাড়। যেমন কসবার বাসিন্দা দেবাশিস ভট্টাচার্য সম্প্রতি একটি ফ্ল্যাট বুক করেছেন, মোটামুটি একটা হিসেব কষেও রেখেছিলেন। কিন্তু জিএসটির ধাক্কায় ইএমআই বাড়ার আশঙ্কায় সব হিসেব ওলটপালট হয়ে যাওয়ার জোগাড়। প্রত্যেকটা বাঙালির সাথ থেকে নিজস্ব একটা ঘর হবে, নিজস্ব একটা হবে, সেইখানে আমরা অনেক কষ্ট করে সঞ্চয় করে কিছুটা একটা প্ল্যান করে একটা ফ্ল্যাট নেওয়ার চেষ্টা করছি। ধরে নিচ্ছি আমাদের একটা বাজেট আছে, তার মধ্যে যদি হঠাৎ করে বেড়ে যায়, এটা তো আমাদের কাছে বিরাট ধাক্কা। আমরা কোথার থেকে এই বাড়তি টাকাটা কোথার থেকে জোগাড় করব? শুধু ফ্ল্যাটের ইএমআই নয়, জিএসটি কার্যকর হলে বাড়বে জমি লিজ এবং বাড়ি ভাড়ার খরচও। কারণ লোকসভায় মোদী সরকার যে জিএসটি বিল পেশ করেছে, তাতে বলা হয়েছে যে কোনো ধরনের লিজ বা ভাড়ায় জমি নেওয়া হলে তা পরিষেবা প্রদান হিসেবে গণ্য করা হবে। তবে জমি বাড়ি বিক্রির ক্ষেত্রে এই কর কার্যকর হবে না। সেক্ষেত্রে লেনদেনে এখনকার মতোই দিতে হবে স্ট্যাম্প ডিউটি। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। সুপর্ণ মৈত্রকে দিয়ে শুরু করবো। সুপর্ণবাবু, কোনো সন্দেহের জায়গা নেই যে কর ব্যবস্থার সরলীকরণ হবে জিএসটির ফলে, কিন্তু একটা এন্ড অফ দ্য ডে একজন সাধারণ মানুষ যখন দোকান থেকে দেশলাইটাও কিনতে যায়, তখন রাজ্যের রাজস্ব কতটা বাড়লো, কিংবা ওই তার দেয়া যে কর তার কতটা অংশ কেন্দ্র পাচ্ছে, রাজ্য পাচ্ছে, কিচ্ছু হিসেব করে না। এমনকি কবার ট্যাক্সেশন হয়েছে তাও ভাবে না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে তার পকেট থেকে বেশি যাচ্ছে না কম যাচ্ছে। প্রত্যেকের একটাই প্রশ্ন যে জুলাই মাস থেকে সংসার খরচ কি বেড়ে গেল জিএসটির ফলে? আমি যখন প্রতিবেদনটা দেখছিলাম, এর থেকে ভালো প্রতিবেদন বোধহয় আর কিছু হতে পারে না। অমল পালেকররা বেঁচে আছেন, ঘারন্ডার যে গানটা, এটা অমল পালেকররা বেঁচে আছেন। এতটুকু বাসা করেছিনু আশা, সেটাও কি হাতের বাইরে চলে যাবে? বেঁচে আছেন। দুই হচ্ছে, বারবারই রাষ্ট্রের সাথে আমরা নাগরিকদের সম্বন্ধ আন্টিগোনীয় ডিফাইন করেছেন যে কি, আমার মনে হয় আম্বিলিকাল কর্ডটা ততক্ষণই থাকে যতক্ষণ আমি মনে করি মায়ের সাথে আমার সম্বন্ধ আছে। আম্বিলিকাল কর্ড থাকলেও আম্বিলিকাল কর্ড কাটা যায় না, কিন্তু নাগরিক আর রাষ্ট্রের মধ্যে যদি সেই আম্বিলিকাল কর্ডটা কেটে দেওয়া যায়, তখন কিন্তু রাষ্ট্রের সম্বন্ধে তার বিশ্বাসটা চলে যায়। খুব সাধারণভাবে বলা যায়, কারণ আমরা এখানে খুব তাত্ত্বিক আলোচনা না করে, অভিরূপদা আছেন, অর্কদা আছেন, বলবেন। আমার মনে হয় যে এই অনেকে হয়তো টেলিভিশনটা দেখছেন, তারা অনেক কষ্ট করে ইচ্ছে করলেন যে আমি মাসে একবার হয়তো একটু বাইরে একটা সিনেমা দেখতে যাব, একটু খেতে যাব, বা একটা হয়তো একটা আজকে ভ্যালেন্টাইন হয়েছে, অনেক কিছু হয়েছে, আমাদের ছোটোবেলায় এত ভ্যালেন্টাইন ছিল না, হয়তো হয়েছে, একটা ছোট্ট কিছু কিনে দিতে যাব। সেটা কি আমরা আমাদের পকেট থেকে দিতে পারবো? হয়তো না, সব কিছুতেই হয়তো জিনিসটা বেড়ে যাবে। টেলিফোনে কথা বলতে বলতে আমাদের অভ্যেস হয়ে গেছে। আমরা চাইছি ডিজিটাল ইন্ডিয়া, ফোনটা আমাদের স্বপ্ন, কথা বলতে যাচ্ছি, কিন্তু একদিকে ফোন হাতে এসছে, কিন্তু বেশি কথা বললে বেশি, কারণ পরিষেবা কর যদি এখন 15% থেকে থাকে, আর জিএসটি যদি 18% হয়ে যায়, 15 থেকে 18%। রেভিনিউ সেক্রেটারি হাসমুখ আধিয়া তিনি ঘোষণা করে দিয়েছেন যে সার্ভিস ট্যাক্স 15 থেকে 18% হবে, 18 হয়ে যাবে। তাহলে
পণ্য পরিষেবা কর যেগুলো এখন 15 যেটা পরিষেবা কর 15 সেটা 18 হয়ে গেলে সেগুলো হবে। হ্যাঁ, কিছু কিছু আবার সুবিধেও যেটা আছে সেটা হচ্ছে কেউ যদি একটা টেলিভিশন কিনতে চান, হয়তো দেখা যাবে মেক ইন ইন্ডিয়া এনেছি সেই টেলিভিশনের দামটা কমলো, বা দেখা যাবে জামা কাপড় পরতে গিয়ে সেই জামা কাপড়ের দামটা আমার একটু হয়তো কমে গেল, সেটা হয়তো হতে পারে। ফাস্ট মুভিং কনজিউমার গুড মানে যেগুলো আমরা রোজ আমাদের প্রত্যেকটা আমাদের গ্রসারি থেকে গিয়ে কিনতে থাকি, সেগুলো হয়তো কমলো। কিন্তু মুশকিলটা আরেকটা সমানভাবেই বলি যে এখন আমরা যদিও স্ল্যাব তৈরি করেছি, একটা 0% করেছি, 5 করেছি, 12, 18 and 28, তা সত্ত্বেও গ্রুপ অফ সেক্রেটারিরা কিন্তু এখনো ডিসাইড করবে যে কোন প্রোডাক্ট কোনটার জায়গায় যাচ্ছে। যদিও 0%টা ফুড গ্রেন এবং 5%টা বলছেন যে 50% কাভার্ড হয়ে যাবে, কিন্তু আস্তে আস্তে তো মানুষ একটু ভালো থাকতে চায়, আপনি যাদেরকে দেখালেন একটু ভালো তো থাকতে চায়, একটু ভালো বাঁচার ইচ্ছে হয়। আমি এই পয়েন্টে অভিরূপদার কাছে আসবো। সুপর্ণবাবু ঠিকই বলছেন যে এখনো তো ছবিটা পরিষ্কার নয়, ট্যাক্সের স্ল্যাবগুলো 4টে হয়েছে, 5%, 12%, 18%, 28%। কিন্তু একজন মানুষের দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো লাগে সেগুলোর ক্ষেত্রে কি ইম্প্যাক্ট পড়বে? এখনো পর্যন্ত যেগুলো শোনা যাচ্ছে কিন্তু অভিরূপদা, অনেস্টলি স্পিকিং সবগুলো নেগেটিভ, যে জিনিসের দাম বাড়বে, কমবে কি? আচ্ছা, এখন কোন জিনিসটা বাড়বে কোন জিনিসটা কমবে এক্ষুনি বলাটা সম্ভব নয়, আমরা জানি না। কিন্তু যেটা আমরা জানি বা শুনেছি সেটা হচ্ছে যে স্টেটদের যদি কোনো রেভিনিউ লস হয় তাহলে সেটা কম্পেনসেট করে দেওয়া হবে একদম। অর্থাৎ স্টেটদের মোট ট্যাক্স রেভিনিউ যা সেটা কমছে না একদম। তা যদি হয় তাহলে কিন্তু ট্যাক্স পেয়ারদের বার্ডেনটাও কমছে না, ট্যাক্স তো আর আকাশ থেকে পড়বে না। যদি কম্পেনসেট করে দিতে হয় তাহলে নিশ্চয়ই সেন্ট্রাল গভর্নমেন্টকে কোথা থেকে একটা সেই টাকাটা তুলতে হবে। হ্যাঁ, তো সেই টাকাটা কি করে তোলা যায়? আগে যে ব্যবস্থাটা ছিল যেটার ওপরে ইমপ্রুভমেন্ট হচ্ছে জিএসটি, সেটা হচ্ছে যে একই জিনিস দুবার বা তিনবার বা চারবার ট্যাক্স হচ্ছিল। এই ডাবল ট্যাক্সেশনটা জিএসটির ফলে হচ্ছে না, এটা পরিষ্কার। কিন্তু এই পাশাপাশি উৎপাদন ব্যয়ও কি বেড়ে যাচ্ছে না? মানে যে কারণে তামিলনাড়ু বলছিল যে আমি এত অন্য রাজ্যে পাঠাই, আমাকে কম্পেনসেট করতে হবে, কেন্দ্রের কাছে একদম স্পষ্ট। হ্যাঁ, সেটাই বলছি, গুজরাট বা তামিলনাড়ু দাবি তুলেছিল। বলছি যে এই যে মানে ডাবল ট্যাক্সেশনটা যে উঠে যাচ্ছে তার ফলে নিশ্চয়ই কনজিউমারের একটা সুবিধা হচ্ছে, কিন্তু ডাবল ট্যাক্সেশন মানে হচ্ছে সরকার দুবার ট্যাক্স পাচ্ছে, অর্থাৎ যে ট্যাক্সটা আগে পাচ্ছিল তার মধ্যে ডাবল ট্যাক্সেশনটা ঢুকেছিল। এইবার যদি সেটা কম্পেনসেট করতে হয়, সিঙ্গল ট্যাক্সেশন হলো কিন্তু ট্যাক্স রেটটা বাড়াতে হবে, এটা তো সহজ হিসেব। হ্যাঁ, অর্থাৎ মোট ট্যাক্সটা যদি এক থাকে এবং ডাবল ট্যাক্সেশন যদি না হয় তাহলে নিশ্চয়ই ট্যাক্সের রেটটা বাড়াতে হবে অ্যাভারেজে। হ্যাঁ, এখন এই ট্যাক্স রেটটা বাড়ানোর ফলে কনজিউমারদের ওভারঅল একটা নিশ্চয়ই চাপবে। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে তামিলনাড়ুর মতো রাজ্য, তাদের যে ক্ষতি, বা মহারাষ্ট্রের মতো রাজ্য, তাদের যে ক্ষতি, যারা উৎপাদক রাজ্য, সেই ক্ষতিটা কিন্তু পশ্চিমবঙ্গে হবে না, কারণ যেহেতু এই ট্যাক্সের একটা সিংহভাগ যারা কনজিউম করছে, ভোক্তা রাজ্য যারা, তাদের ওপর, তাদের কাছে চলে আসে। অভিদা, এখানে আমার দ্বিতীয় প্রশ্ন, যে আপনি তো সরকারের রাজস্বর দিক থেকে এই কথাটা বললেন, আমি বলছি উপভোক্তার দিক থেকে একটা স্পষ্ট ইঙ্গিত আছে যে এখন নেই কিন্তু ভবিষ্যতে এই জিএসটির আওতায় পেট্রোলিয়াম দ্রব্য, কেরোসিন এগুলো আসবে, তার মানে অয়েল কোম্পানিগুলোর ওপর ট্যাক্স বার্ডেন বাড়বে, তার মানে পরিবহনের খরচ বাড়বে, সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবে। সেটা তো হবেই, সেটা হবে, নিশ্চয়ই হবে। এখন এক্স্যাক্টলি যে কমোডিটিগুলোর কাস্কেডিং এফেক্ট বেশি, সেগুলোর ওপর কতটা ট্যাক্স চাপছে সেটা দেখতে হবে। সেটা এখন যদি একটু মানে ঠান্ডা মাথায় বসে করা যায় তাহলে হয়তো কাস্কেডিং এফেক্টটা খানিকটা আটকানো যেতে পারে, বা ইনফ্লেশনারি এফেক্টটা সেইটা এখন। আচ্ছা, আরেকটা কথা আছে এখানে, এই যে 5, 12, 18, 28 ইত্যাদি যে স্ল্যাবগুলো হয়েছে, এগুলো ঠিক করবেন সরকারি আমলারা। এখানে কিন্তু মারাত্মক লবিং চলবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, মারাত্মক লবিং। মানে এখানে মানে আমার ধারণা কোটি কোটি টাকার লেনদেন হবে, প্রত্যেকেই চাইবে তার সামগ্রীর উপর কম ট্যাক্স যাতে তার বিক্রি বেশি হয়। এখানে একটা করাপশনের একটা বড় চান্স কিন্তু রইল।
আচ্ছা, এখানে আমার পরের প্রশ্ন যে জিএসটি কাউন্সিল যেটা, তাতে তো সমস্ত রাজ্যের অর্থমন্ত্রীরা থাকবেন, সেখানে আমলারা কি করে আপার হ্যান্ড পেয়ে যাবেন? এখন ব্যাপারটা হচ্ছে কি, আমরা জানি মন্ত্রীরা আমলাদের কথা শুনে চলেন, অনেকটা নির্ভর করেন আমলাদের উপরে। প্রাথমিক খসড়াটা আমলারাই করে দেন, এবং সাধারণত যেটা হয়, একটা এত রকমের কমোডিটি আছে, ওই মানে 3 ডিজিট ক্লাসিফিকেশন ইত্যাদি, হ্যাঁ, মানে একেবারে খুঁটিনাটি ক্লাসিফিকেশন আছে, তার মধ্যে কোনটার উপর কতটা ট্যাক্স হচ্ছে, এইটার ভেতরে একজন মন্ত্রীর পক্ষে ঢোকা অসম্ভব, মানে এটা এতটাই কমপ্লিকেটেড। এইটা কিন্তু আমলাদেরই করতে হবে। আমি দ্রুত একবার দেখে নেব যে জিএসটির ফলে কোন কোন জিনিসের দাম বাড়তে পারে বলে আশঙ্কা। দেখুন, 1 জুলাই থেকে জিএসটি কার্যকর হলে বাড়বে নির্মীয়মান বাড়ির ইএমআই, বাড়ি ভাড়া ও জমি লিজের খরচ। তবে মধ্যবিত্তের বোঝা এখানেই শেষ নয়। বিশেষজ্ঞদের মতে সাধারণ মানুষের বোঝা আরও বাড়তে পারে জিএসটি বা পণ্য পরিষেবা কর চালু হলে, কারণ এই আইন কার্যকর হলে বহু জিনিস হয়ে উঠবে মহার্ঘ, যেমন গাড়ি। যে এক্সাইজ ডিউটি, সেটা গাড়ির দামের সঙ্গে অ্যাড করা থাকে, তারপরে যে স্টেটে বিক্রি হচ্ছে সেখানে ভ্যাট দেন, এবং তার সঙ্গে এক্সটেন্ডেড ওয়ারেন্টি, তার উপরে আপনার সার্ভিস ট্যাক্স পড়ে। সুতরাং এই যে সার্ভিস ট্যাক্স, ভ্যাট আর এক্সাইজ যে এর মধ্যে যুক্ত থাকে, এটা আমাদের যা প্রপোজাল আছে সেটাতে গাড়ির ট্যাক্সের ধার 30% কাছাকাছি যাবে বলে মনে হচ্ছে। আপনি কি ছুটির দিনে রেস্তোরাঁয় খেতে ভালোবাসেন, বাড়িতে প্যাকেট বন্দি খাবার খেতে পছন্দ করেন? তাহলে আপনার জন্য দুঃসংবাদ। বিশেষজ্ঞদের মতে জিএসটি কার্যকর হলে রেস্তোরাঁয় খাওয়া দাওয়ার খরচ ও প্যাকেটজাত খাবারের দাম বাড়বে। হোটেলে খাওয়া দাওয়ার ব্যাপারে, সেখানে কিন্তু খাবারের দাম যা ভ্যালুর ওপরে, সেটা 18 থেকে 22%-এর কাছাকাছি বা তার বেশিও হতে পারে, এগুলোর দাম বাড়বে, এবং প্যাকড ফুড, বিভিন্ন প্যাকড ফুড, তার দাম বাড়বে। এছাড়া বিমার প্রিমিয়াম, বিমানের টিকিট, ডেবিট ও ক্রেডিট কার্ডের ফি, মোবাইল ফোনের বিলও জিএসটির জেরে বাড়ার আশঙ্কা। তবে আপাতত জিএসটির বাইরে থাকছে পেট্রোল, ডিজেল, কেরোসিন, রান্নার গ্যাস, স্ট্যাম্প ডিউটি, মদ, বিদ্যুৎ শুল্ক। অনেকেই আশা ছিলেন জিএসটি কার্যকর হলেও কিছু কিছু জিনিসের দাম কমতে পারে, কিন্তু বিশেষজ্ঞরা আপাতত সেরকম কোনো আশা দেখাতে পারছেন না। এটার ফলে অনেক জিনিসের দাম বাড়বে, আবার অনেক জিনিসের দাম বাড়বে কি বাড়বে না সেটা বলা যাচ্ছে না, কিন্তু কোনো জিনিসের দাম কমে যাবে এরকম কিন্তু আমাদের কাছে কোনো খবর নেই। অর্থাৎ খরচে খরচে জর্জরিত মানুষের বোঝা আরও বাড়ার আশঙ্কা। রাজর্ষি দত্তগুপ্ত ও অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। অর্ঘবাবু, একটা বিপুল প্রত্যাশা নিয়ে জিএসটি আসছে, কিন্তু সাধারণ মধ্যবিত্তের পকেটে কতটা টান পড়বে? দেখুন, জিএসটি যেটা পরিষেবা কর, এখন যেটা আমরা সার্ভিস ট্যাক্স দিই, সেটা জিএসটির এক্স্যাক্টলি কত হবে আজকে অ্যানাউন্সমেন্ট হয়েছে, এবং এক্সপেকটেশন 18%। তাহলে স্ট্রেট অ্যাওয়ে জিএসটির ক্ষেত্রে যেটা বাড়বে সেটা হচ্ছে এখনকার সার্ভিস ট্যাক্স 15%। তো 15 থেকে 18 ইজ আ বিগ জাম্প। তো ধরুন সেটা আপনার মোবাইল ফোনের বিল হোক, ইন্স্যুরেন্সের প্রিমিয়াম হোক, মানে সাধারণ মধ্যবিত্ত আমরা তো এখন সব কিছুতেই সার্ভিস ট্যাক্স দিই, এবং সব অনলাইন যা যা কিনবেন সমস্ত ধাক্কা বেড়ে যাবে, এবং এই অনলাইন সেলের উপরে যে একদিন ধরে ট্যাক্স দেওয়া হতো না, সেটাও এখনকার আইনে, জিএসটির আইনে, তার উপরেও এখন ট্যাক্স এসে যাচ্ছে জিএসটি। কাজেই সার্ভিস সেক্টরে এটা ডেফিনেটলি দে উইল বি আ জাম্প। কিন্তু একটা কথা আছে যে যেহেতু এই জিএসটির জন্য এই ট্যাক্স ক্রেডিটগুলো পাবে, সরকার যেটা বলছে, এটা কতটা আলটিমেটলি হবে আমি জানি না, যে জিএসটির জন্য তাদের খরচাটা কমবে, বিকজ দে উইল গেট অল দ্য ক্রেডিটস। তাতে এই যে 3% বাড়বে, যেটা সরকারি বক্তব্য, যে অ্যাকচুয়ালি দামটা কমবে, ট্যাক্সটা বাড়বে। কাজেই খুব একটা উনি ফাইন্যান্স মিনিস্টার আজকেও বলেছেন যে ইনফ্লেশনারি এফেক্ট হবে না। তবে এটা বাস্তবসম্মত প্রত্যাশা না, আমি বলছি, আমি একটু পড়াশোনা করছিলাম এই নিয়ে, অন্যান্য দেশে কি হয়েছে, এবং জিএসটি তো বিভিন্ন দেশে হয়েছে। প্রথম কয়েক বছর সমস্ত জায়গায় জিএসটি ইমপ্লিমেন্টেশনের পরে প্রথম 3-4 থেকে 5 বছর এভরিওয়্যার দেয়ার ইজ বিন অ্যান ইনফ্লেশনারি ট্রেন্ড। তারপরে আস্তে আস্তে স্টেবল হয়ে ইনফ্লেশনটা কমে বিকজ অফ জিএসটি। জিএসটি ডাইরেক্ট এফেক্ট অন ইনফ্লেশন। কাজেই আমরাও
মানে এটা এড়াতে পারবো বলে আমি অন্তত আশা করি না। দেয়ার উইল বি ডেফিনেটলি একটা ইনফ্লেশন এফেক্ট থাকবে এই জিএসটির জন্য। মানে সোজা কথায় জুলাই থেকে খরচ বাড়ছে, কিছু ক্ষেত্রে তো বাড়বে, অ্যাট লিস্ট শর্ট টার্ম বাড়বে, সার্ভিস ক্ষেত্রে বাড়বে, ম্যানুফ্যাকচারিং গুডস এর ক্ষেত্রে হয়তো কিছু কিছু জায়গায় দাম কমবে, যেটা সুপর্ণবাবুও বলছিলেন, এফএমসিজি গুডস বা অনেক কারণ এক্সাইজ ডিউটি উঠে যাচ্ছে, এক্সাইজ ডিউটির উপর তারপরে অনেক জায়গায় ভ্যাট আছে, টোটালি এখনো তো আমরা পুরো রেট পাইনি। কিন্তু একটা আসার কথা এখানে আমি সুমন বলি, রেস্টুরেন্টের ক্ষেত্রে কিন্তু এসি রেস্টুরেন্ট, কিভাবে এসি রেস্টুরেন্টের ক্ষেত্রে কিন্তু বাড়বে না আমার হিসেবে, 15 থেকে 18% সার্ভিস। না না, আমি এটা এক্সপ্লেইন করে দিচ্ছি কি হচ্ছে। এখন আমরা যদি এটা এসি রেস্টুরেন্টে খেতে যাই, আমরা কি ট্যাক্স দিই? আমরা 14.5% ভ্যাট দিই পুরো বিলের ওপর। আমার যদি 100 টাকা বিল হয়, পুরো 100 টাকার উপরে আমি 14.5% ভ্যাট দিই। তার উপরে আবার আমি সার্ভিস ট্যাক্স দিই। সার্ভিস ট্যাক্সটা পুরোর উপরে দিই না। সার্ভিস ট্যাক্সের নিয়ম অনুযায়ী একটা, যেহেতু খাবার যেটা রেস্টুরেন্টে দিচ্ছে তার মধ্যে সেলও আছে, সার্ভিসও আছে, তো একটা অ্যাবেটমেন্ট মানে থাম্ব রুল হিসেব আছে সার্ভিস ট্যাক্সে, যে 60% হচ্ছে খাবারের কস্ট মানে সেল, আর 40% হচ্ছে সার্ভিস। এই 40%-এর উপরে আমরা সার্ভিস ট্যাক্স দিই, মানে 15%-এর 40%, একদম, হ্যাঁ, তার মানে 6% হলো। ঠিক, তো 6 প্লাস 14.5, এখন আমি 20.5 দিচ্ছি, সেটা 18 এইখানে যদি 18 হয়, কারণ তখন আর আমি পুরোটার উপরে ভ্যাট দিই। একটা আশার স্পষ্ট আলো অন্তত আপনি দেখাচ্ছেন। আমি দ্রুত একবার দেখে নেব, যদিও জিএসটির সঙ্গে সম্পর্কিত নয়, কিন্তু গাড়ির বিমার খরচ রাতারাতি বেড়ে গেল। ওই যে শুরুতে বললাম যে 1-2% না, প্রায় 41%। আপনি কি মধ্যবিত্ত পরিবারের? অনেক হিসেব নিকেশ করে গাড়ি কিনেছেন, মাসিক কিস্তির পর বিমার প্রিমিয়াম দিতে এখনই ঘাম ছুটছে? তাহলে আরো কঠিন পরিস্থিতির জন্য তৈরি থাকুন, কারণ দুদিন পর থেকে আরো মহার্ঘ হচ্ছে গাড়ির বিমা। ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া বা IRDAI জানিয়েছে 1000 সিসির বেশি ক্ষমতা সম্পন্ন গাড়ি ও বাইকে বিমার বার্ষিক প্রিমিয়াম 1 এপ্রিল থেকে প্রায় 41% বাড়বে। আসলে গাড়ি বিমার মধ্যে যে থার্ড পার্টি ইন্স্যুরেন্সের প্রিমিয়াম ধরা থাকে, বাড়ছে সেই অঙ্ক, ফলে বার্ষিক মোট প্রিমিয়ামও বাড়ছে। এই থার্ড পার্টি ইন্স্যুরেন্স কি? Third party policy covers that party, that ex party, whoever the insured accident. So that third party is X, মানে ল্যাম্প পোস্টও মারা যাবে, প্রাইভেট প্রপার্টি হোক, পাবলিক প্রপার্টি হোক, যে কোনো ড্যামেজ হলে দ্যাট ইজ কভার্ড আন্ডার থার্ড পার্টি। কোনো ইন্ডিভিজুয়াল হলে, পার্সন হলে, হিউম্যান বিং হলে। এবার দেখে নেওয়া যাক 1000 সিসির ওপরে কোন গাড়ির বিমার খরচ কতটা বাড়তে চলেছে। 1 থেকে 1500 সিসি ক্ষমতা সম্পন্ন কোনো গাড়ির থার্ড পার্টি ইন্স্যুরেন্সের বার্ষিক প্রিমিয়াম 2237 টাকা থেকে বেড়ে হবে 3132 টাকা। 1 থেকে 1500 সিসি ক্ষমতা সম্পন্ন এই শ্রেণীতে পড়ে মারুতি সুজুকি সুইফট, হুন্ডাই i20, হন্ডা জ্যাজ, ফোক্সওয়াগন ভেন্টোর মতো গাড়ি। এতেই গাড়ির মালিকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। অনেকে বলছেন মধ্যবিত্ত পরিবারে গাড়ি রাখা আর হাতি পোষা কার্যত একই হয়ে যাচ্ছে। একই এত রকমের খরচ, এ যেন বোঝার ওপর শাকের আঁটি। আমার যে গাড়ি আছে ধরুন VW ভেন্টো, সো সেটাতে যথেষ্ট বেশি আমার কম্প্রিহেন্সিভ, এবং আমার কম্প্রিহেন্সিভটাতে বোধহয় থার্ড পার্টি ইজ অলসো ইনক্লুডেড এন্ড এভরিথিং ইজ ইনক্লুডেড। ইটস এ কম্প্রিহেন্সিভ বলতে যা বোঝায়, উইচ ইজ আই থিঙ্ক মানে একটু বাড়াবাড়ি আর কি। যাদের একাধিক গাড়ি তাদের তো আরও চিন্তা। আমার কাছে চড়ার গাড়ি 4টে গাড়ি আছে, তো 4টে গাড়ি মিলিয়ে প্রায় 40-50,000 প্রিমিয়াম বেড়ে যাবে বছরে। সে হিউজ থিং। গুডস ভেহিকলসও আছে, ওটা তো অনেক বাড়ছে, মানে একটা গাড়ি, একটা ট্রাকের পেছনে প্রায় 10 to 12,000 করে বাড়বে। আমার কাছে 20টা গাড়ি আছে, তার মানে 2-2.5 লাখ টাকা। 1500 সিসির বেশি ক্ষমতা সম্পন্ন গাড়িতে খরচ আর একটু বেশি। এই শ্রেণীভুক্ত কোনো গাড়ির বিমার বার্ষিক প্রিমিয়াম যদি 30,000 টাকা হয়, তাহলে তার থার্ড পার্টি ইন্স্যুরেন্সের বার্ষিক প্রিমিয়াম 6164 টাকা থেকে বেড়ে হবে 8630 টাকা। এই গোত্রে পড়ে টয়োটা ইনোভা, ল্যান্ড ক্রুজার, ল্যান্ড রোভার, মার্সিডিজ, অডি, বিএমডব্লিউর মতো গাড়ি। অর্থাৎ গাড়ি থাকলে এবার গ্যাঁট থেকে অতিরিক্ত খরচের জন্য তৈরি হন। সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা। তৃতীয় পক্ষ গাড়ি বিমার ক্ষেত্রে এই যে প্রিমিয়াম বাড়ানোর সিদ্ধান্ত, সেটা আপনাদের দেখালাম, কিন্তু এর প্রতিক্রিয়াও মারাত্মক। ট্রাক ড্রাইভারদের যে সবথেকে বড় সংগঠন, আগামী 1 এপ্রিল থেকে তারা ধর্মঘটের পথে। বুঝতেই পাচ্ছেন, যদি ট্রাক ধর্মঘটের পথে যায় তাহলে রাতারাতি লাফিয়ে লাফিয়ে নিত্য ব্যবহার্য যে সামগ্রী, সেগুলোর দাম বাড়তে থাকে। দেখুন, 1000 সিসির বেশি ক্ষমতা সম্পন্ন গাড়িতে 1 এপ্রিল থেকেই বাড়ছে বিমার খরচ।
আপনি যদি এটা ভেবে বসে থাকেন যে এতে শুধু গাড়ির মালিকদের সমস্যা হবে, তাহলে ভুল করবেন। প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে এই সিদ্ধান্তের জেরে সংকটে পড়তে পারেন আপনিও। কারণ থার্ড পার্টি ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বৃদ্ধির এই সিদ্ধান্তের প্রতিবাদে 1 এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে ফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশন। 1 এপ্রিল থেকে কন্টিনিউ, মানে যতদিন না আমাদের থার্ড পার্টি ইন্স্যুরেন্স যেভাবে IRDA যে ইন্স্যুরেন্স রেগুলারিটি ডেভেলপমেন্ট অথরিটি যে বাড়াতে চলেছে 1 এপ্রিল থেকে, আমরা ইনডিফিনিট স্ট্রাইক কন্টিনিউ আমাদের চলবে। মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, মাননীয় পরিবহন দপ্তরের মন্ত্রীকেও আমরা জানিয়েছি। এই সিদ্ধান্তের জেরে রাজ্যে মাছ, সবজি ও ফলের আকাল তৈরি হতে পারে, কারণ ভিন রাজ্য থেকে এসব আনতে ভরসা ট্রাক। 1 এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য ট্রাক ধর্মঘটের খবরে চিন্তায় কলকাতার বাজার সমিতিগুলি। তাদের বক্তব্য, ট্রাক ধর্মঘটের জেরে মাছ, সবজি ও ফলের যোগান কমলে হু হু করে দামও বাড়বে। তখন পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যাবে তা ভেবে এখনই আতঙ্কে তারা। যোগান কমলে পরে খুব স্বাভাবিক দাম বাড়বে এবং সে দামটা এতটাই লাফিয়ে যায় যার ফলে অনেক সময় অনেক রকম মার্কেটে মাল পাওয়া যাবে না ঠিক মতন, গরিব লোক খেতে পারবে না। আর কি গরিব লোক কি পয়সাওয়ালাও পারবে না খেতে, যা দাম বাড়বে। কিন্তু সাধারণ মানুষকে এমন সমস্যায় পড়তে হবে জেনেও কেন এই সিদ্ধান্ত? ট্রাক মালিক সংগঠনের দাবি, নানাভাবে খরচের বোঝা বেড়েই চলেছে, এত টাকা আসবে কোথা থেকে? সমস্যার কথা সরকারকে জানিয়েও কোনো লাভ হয়নি, তাই বাধ্য হয়ে ধর্মঘটের সিদ্ধান্ত। অর্ণব মুখোপাধ্যায় ও সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা। অভিরুদ্ধ, একটু আগে একটা মারাত্মক আশঙ্কার কথা আপনি বললেন, দুর্নীতির আশঙ্কা, যেহেতু একটা লবিং চলবে, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ট্যাক্সেশন যখন প্রক্রিয়াটা চলছে তখন কিন্তু ট্যাক্স বার্ডেনটা বাড়ার একটা সম্ভাবনা থাকে সাধারণ মানুষের ওপর। হ্যাঁ, অ্যাকচুয়ালি গত কয়েকটা বাজেটে দেখতে পাচ্ছি যে ডিরেক্ট ট্যাক্স খুব বেশি বাড়ছে না, এমফাসিসটা আস্তে আস্তে ইনডিরেক্ট ট্যাক্সের দিকে চলে যাচ্ছে। ইনডিরেক্ট ট্যাক্স, এখন এটা তো ইনডিরেক্ট ট্যাক্স মানে জিএসটি, একদম ইনডিরেক্ট ট্যাক্স যত বেশি ইম্পর্টেন্ট হবে তত জিএসটি বাড়ার সম্ভাবনা। এখন ইনডিরেক্ট ট্যাক্সের সঙ্গে ডিরেক্ট ট্যাক্সের তফাৎটা হচ্ছে, ডিরেক্ট ট্যাক্সে আমি গরিব বড় লোক আলাদা করতে পারি, ইনডিরেক্ট ট্যাক্সে ততটা পারি না, সবাইকেই দিতে হবে। এবং যদি তেলের মানে পেট্রোলের দাম বাড়ে তাহলে প্রকারান্তরে সবাই এফেক্ট হচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হয় এই জিএসটির ব্যাপারটা একটু মানে ধীরে সুস্থে ভেবেচিন্তে করা উচিত, যাতে গরিব মানুষ খুব বেশি মানে বিপদে না পড়েন। তাছাড়া আরেকটা ব্যাপার, একটা কথা অবশ্য, সেটা হচ্ছে এই যে বাড়াটা যেটা আশঙ্কা করা হচ্ছে, এটা কিন্তু মানে একবারের বাড়া, অর্থাৎ এই যে ট্যাক্সটা বাড়লো তারপরে তো আর বাড়ছে না, তার ফলে ইনফ্লেশনটা মানে ওয়ান টাইম ইনক্রিজ আমি বলবো। তারপরে কিন্তু আর যেহেতু ট্যাক্স রেটগুলো একটা জায়গায় পৌঁছে গেলে আর যেহেতু বাড়ছে না, তারপরে হয়তো আর ইনফ্লেশনারি অতটা হবে না বলে মনে হয়। কিংবা আমি যদি ন্যূনতম বাড়াটাও দেখি 15 থেকে 18%, 3%, হ্যাঁ 3% বেতন বাড়ে ভারতবর্ষে ক শতাংশ লোকের বাড়ে না, একদমই বাড়ে না। হ্যাঁ, ফর্মাল সেক্টরে যারা আছেন তাদের হয়তো বাড়ে, মানে তাদের বাড়ে, কিন্তু সাধারণভাবে ইনফর্মাল সেক্টরে যারা আছেন তাদের বাড়ে না। আর একটা ব্যাপার আছে, যারা ট্যাক্স দেন না মানে যাদের ব্যবসার ইয়েটা ছোট, মানে একদম টার্নওভারটা কম, তারা ট্যাক্সের আওতায় পড়ছেন না বা কোনোভাবে অ্যাভয়েড করছেন। এক্ষেত্রে যারা মার্জিনে আছেন তাদের কিন্তু মানে সংগঠিত আর অসংগঠিত ক্ষেত্রে মাঝখানে যারা আছে, একেবারে বর্ডারে যারা আছেন, তাদের কিন্তু অসংগঠিতদের থেকে যাওয়ার প্রবণতাটা বাড়বে। অর্থাৎ কিনা মানে অনেক টাকা ট্যাক্স বাড়বে, তো যদি একটু তিনি এক্সপ্যান্ড করতে পারতেন হয়তো, কিন্তু সেই এক্সপ্যানশনটা হবে না, সেটা কিন্তু একটা ইকোনমিক মানে ক্ষতি আর কি। সুবর্ণবাবু, এত খারাপ জিনিসের মধ্যেও দেশে একটা ভালো জিনিস চলছে, এই যে নিজের প্রাণ নেওয়ার যে অধিকারটা, সেটা বোধহয় আস্তে আস্তে রাষ্ট্র মেনে নিচ্ছে। আমার মনে হয় এটা বোধহয় ত্বরান্বিত করাই ভালো হবে। আমি দ্রুত আপনাদের দেখাবো যে জিএসটি বিল নিয়ে আজকেও সংসদে আলোচনা হয়েছে, গোটা দিনে ঠিক কি আলোচনা হলো দেখুন। জিএসটি জেরে কিসের দাম বাড়বে, কতটা বাড়বে, এসব নিয়ে এখন সাধারণ মানুষের মধ্যে জোর চর্চা চলছে। বুধবার লোকসভাতেও যাবতীয় আলোচনা ও তরজার কেন্দ্রবিন্দুতে রইল এই বিল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এদিন লোকসভায় দাবি করেন, জিএসটি বিল এক যুগান্তকারী পদক্ষেপ। आज तक जो देश में व्यवस्था रही है, उस व्यवस्था से भिन्न एक लेजिस्लेटिव व्यवस्था भी अब देश के अंदर बन रही है। 5 कानून तैयार हो चुके हैं, जो रूल्स बनने हैं, कई रूल्स तैयार हो चुके हैं।
জেটলিকে অবশ্য পুরো কৃতিত্ব নিয়ে যেতে দেননি কংগ্রেস সাংসদ বীরাপ্পা মৈলি। তৎক্ষণাৎ তিনি মনে করিয়ে দেন জিএসটি বিল আনার উদ্যোগ প্রথম নিয়েছিল ইউপিএ সরকারই, আর সেই সময় বাধা দিয়েছিল এই বিজেপি। It was intended by the UPA government. Of course, should have been implemented at that time. And some of the opposition parties at that time felt that it has to be halted. জেটলির পাশে দাঁড়িয়ে প্রাক্তন রাজস্ব আধিকারিক তথা বিজেপি সাংসদ উদিত রাজও জিএসটি বিলের ভূয়সী প্রশংসা করেন। एक बहुत बड़ी आर्थिक क्रांति इस देश में 1 जुलाई 2017 से आने वाली है। যদিও এই দাবিতে এতটুকু গুরুত্ব দেয়নি বিরোধীরা। One nation, one tax is only a myth. What you have brought today, I cannot call it, or nobody can call it a game changer. It is only a one baby step forward. জিএসটি সংক্রান্ত 4টি বিল বুধবার পাশ হয়েছে লোকসভায়। জিএসটি বিল লোকসভায় পাশ হওয়ার পর রাজ্যসভায় পাঠানো হবে। রাজ্যসভায় বিরোধীরা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু যেহেতু জিএসটি একটি অর্থ বিল, তাই রাজ্যসভা তাতে সংশোধন করলেও তা মানা না মানা নির্ভর করছে লোকসভার ওপর। মোদী সরকার 1 এপ্রিল থেকে জিএসটি চালু করতে চেয়েছিল, কিন্তু এই ব্যবস্থা চালুর জন্য সংসদে এবং রাজ্যগুলির বিধানসভায় যে বিল পাশ করানো দরকার তা এখনো হয়নি। ফলে 1 জুলাই থেকে জিএসটি চালুর লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। এবিপি আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হামেশা, পাওয়ার্ড বাই ওশিয়া হার্বালস, ফাইটোগেন হেয়ার অয়েল এন্ড ভাইটালাইজার, গেইন হেয়ার ন্যাচারালি। সহযোগী নিবেদক বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। ধরিত্রী ইউনিভার্সিটি অ্যাডজেসেন্ট টু নিউ টাউন, কলকাতা। ফ্ল্যাট শুধুমাত্র 6,90,000 এ। রাজা সুগার ফ্রি মারি নিউট্রিশিয়াস বিস্কিট, চিনি ছাড়া ফাইবার ভরা একদম সত্যি। ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, দ্য ব্যাংক দ্যাট বিগিনস উইথ ইউ। সিগমা এভরিডে গুঁড়ো মশলা, জাদু এমন ঠিক যেন ঠাম্মার মতন।